তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না। নিজেকে ছোটাতে ব্যস্ত হলেও এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। কি বলছে কি ভাইয়া এসব? তুমি কি পাগল হয়ে গেছো আরশ ভাইয়া? কি যাতা বলছো? এক সপ্তাহ পর আমার বিয়ে আর তুমি বলছো এখন আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি? এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব কিনা তা আমি তোকে বুঝতে বলিনি। আর কি সম্ভব না শুনি? তোমার আমার বিয়ে, আমি এখন অন্য একজনের বউ হতে চলেছি। এই দেখো তার প্রমাণ। বা হাতে অনামিকা আঙ্গুলের আংটি সামনে তুলে ধরে। আরুষ তা দেখে একটানে আংটি খুলে ছুঁড়ে মারে আর সায়রার বাহু দুটো চেপে ধরে বলে, নে তোর প্রমাণ আমি মুছে দিলাম। এখন তো কোনো প্রমাণ নেই যে তুই অন্য কারো। এখন চল সবার সামনে আমায় কিস করে বলবি তুই আমায় ভালোবাসিস। আমি পারবো না। আরুষ এবার সায়রার চুলের মুঠি ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। সায়রা ব্যথায় আহ করে কুকড়িয়ে ওঠে। আরুষ চিৎকার দিয়ে রেগে বলতে লাগে, ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি, নিজের অপরাধ স্বীকার করবি, নতুন করে সব শুরু করব পুরনো সব ভুলে। কিন্তু না, তুই তো রুহানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস। আমি তোকে কখনো অন্য কারো হতে দিব না, বুঝেছিস? তুই শুধু আমার থাকবি, তোর সাথে যা করা সব আমি করব, তোকে কষ্ট দিব, তোকে শাস্তি দেব, তোকে ভালো। আর কিছু বলতে পারলো না, চুপ হয়ে যায়, কেননা এর পরেরটা সে বলতে পারবে না। আরশ ভাইয়া প্লিজ এমন করো না, দোহাই লাগে তোমার। বাসায় এখন অনেক মেহমান, কাল পরশুর মধ্যে সবাই চলে আসবে। চারদিকে সবাই নানান কথা বলবে, আব্বু আম্মুকে কটু কথা শোনাবে। প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করো। তা তোর আগে ভাবা উচিত ছিল। আমার সাথে অমন না করলে আজ পরিস্থিতি অন্যরকম হতো। তুই আজ আমার হতি, আমার নামে নিজেকে রাঙাতি তুই। কিন্তু যাই হোক, সেভাবে না হোক এভাবেই তোকে আমার হতে হবে। আর কি বলছিস খালার খালুকে নিচু হতে হবে? তাহলে তুই কান খুলে শুনে রাখ, যদি তুই এখন সবার সামনে আমার ভালোবাসার কথা না বলস, তাহলে বিয়ের দিন সকলের সামনে তোর আর আমার একাকিত্ব ছবিগুলো আরেকটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব। সেটা নিশ্চয়ই ভালো হবে। এখন তুই নিজেই ভাব, বিয়ের দিন তামাশা করে নিজের বাবা মায়ের সম্মান মাটিতে মিশায় আমার হবি, নাকি কিছু মানুষের কথা শুনে আমার হবি? দুইভাবেই তোকে আমার হতে হবে। সো ইউ হ্যাভ নো চয়েস লেফট এক্সপেক্ট বিং মাই। আমি পারবো না তোমার হতে, পারবো না তোমাকে বিয়ে করতে। কেন করছো এমন? কেন রে, কেন তুই আমায় বিয়ে করতে পারবি না? আমার টাকা কম বলে? তাহলে শুনে রাখ, তোর জামাইয়ের চেয়ে বেশি টাকা এখন আমার। তুই চিন্তাও করতে পারবি না এই এক বছরে ঠিক কত টাকা উপার্জন করেছি আমি। আজ আমি সবার উপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে। তো টাকার টেনশন ছেড়ে দে। আর রইলো এমন কেন করছি তা তুই ভালো করেই জানিস আমি এমন কেন করছি। এখন চুপচাপ বাইরে চল, আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি, বাকিটা আমি দেখে নিব। পারবো না আমি, আমার দ্বারা এসব হবে না। পারতে তো তোকে হবে। আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিব। এমন হাল করব যে তারা রাস্তার দিকে মাথা উঁচু করে চলতে পারবে না। তাহলে তাদের মুখে চুনকালি মাখানো হবে, রাস্তায় এনে দিব তাদের। তুই ভালো করেই জানিস আমার জিত সম্পর্কে, আমি যা বলি তাই করে দেখাই। আর আমি যতটুকুই জানি খালুয়ের হার্টের প্রবলেম আছে আর খালার বিপির। বুঝতেই পারছিস কি হতে পারে। এইসব হওয়ার পর হয়তো তাদের লাইন এমনিই কেটে যেতে পারে। বল তুই কি চাস? এইসব হোক, বল। প্লিজ না, তুমি এমন কিচ্ছু করবে না, তোমার পায়ে পড়ি, এমন করো না। তাহলে চুপচাপ রাজি হয়ে যা। আমি চুপ হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। একদিকে বাবা মার সম্মান, আরেকদিকে থাক তার নাই বললাম। আমাকে চুপ থাকতে দেখে আরশ ভাইয়া বলে ওঠে, যা তোর জন্য আর একটু সহজ করে দিচ্ছি। আফটার অল তুই আমার ভালোবাসা বলে কথা। সবার সামনে আমাকে কিস না করলেও চলবে, শুধু জড়িয়ে ধরে বললেই হবে তুই আমায় ভালোবাসিস আর আমায় বিয়ে করবি। কি বল, বলবি তো নাকি? তুমি যা বলবে আমি তাই করতে রাজি। গুড, তাহলে চল, শুভ কাজে দেরি করতে নেই। এই বলে আরশ ভাই আমাকে টেনে বাইরে নিয়ে আসে, যেখানে সবাই বসে গল্প করছিল। সেখানে আমার মা বাবা, আরশ ভাইয়ের মা বাবা, আমার দাদা দাদু, ফুপু ফুপা, চাচা চাচি, মামা মামি সকলেই উপস্থিত। আরশ ভাই টেনে আমাকে সবার সামনে আনে। সবার দৃষ্টি এখন আমাদের দুজনের দিকে। আরশ ভাই আমাকে ইশারা করছে যে তাকে জড়িয়ে ধরতে। তা দেখে আমার ভিতর থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে আর আমি বাধ্য হয়ে তাকে জড়িয়ে ধরে বলি,
ভালোবাসি তোমাকে আরশ, ভালোবাসি। আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই, আর কাউকে না। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই মা এসে আমাকে আলাদা করে বলে, কি হচ্ছে এসব সায়রা? তুই আরুষকে জড়িয়ে এসব কি বলছিস? আমি সত্যি বলছি মা, আমি আরশকে ভালোবাসি, আর আরশও আমাকে ভালোবাসে, আর আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই। তুই পাগল হয়ে গিয়েছিস? কি যাতা বলছিস? এক সপ্তাহ পর তোর বিয়ে রুহানের সাথে, আর তুই এখন বলছিস এই কথা? সায়রা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ওসমান সাহেব সামনে এসে বলে, ওসমান সাহেব সায়রার বাবা। মা, তুই কি বলছিস এসব? সত্যি বলছি বাবা, আমি আরশ ভাইকে অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভালোবাসা? খালাতো ভাই বোনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। একদম ঠিক। আর তোর মধ্যে কি লাজ শরম বলতে কিছু নাই নাকি? নিজের বাবা মার সামনে নিজের ভাইরে ভালোবাসার কথা কস, তোর একটু লজ্জা শরম করছে না? রুহানের সাথে তোর কয়দিন পর বিয়ে, আর এই সময় তোর এইসব বলতে লজ্জা করছে না? আহ, চুপ করো তো। মা, তুই কি সত্যি আরুষকে ভালোবাসিস? আরুষ কি তোকে ভালোবাসে? আরুষ বুঝতে পেরে বলে, হ্যাঁ খালু, আমিও সায়রাকে অনেক বেশি ভালোবাসি। কবে থেকে? 4 বছর থেকে। আমাদের আদরে এমন সুযোগ নিবি আমরা কল্পনাও করতে পারিনি। আমার গর্ব ছিলি তুই, আমার অহংকার ছিলি তুই। আজ আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সরি মা। আহ, সরি? খুন করার পর সরি বললে সব ঠিক হয়ে যায় নাকি? বাপ রে বাপ, কি যুগ আইলো! ওই, তোর নিজের খালাত্তো ভাইয়ের লগে তোর প্রেম করতে শরম লাগে নাই? দেখো দাদি, তোমার যা বলার আমাকে বলো, সায়রাকে না। ওর এইখানে দোষ নেই। সাহস তো কম না, আমার নিজের মুখের উপর কথা কস। যে নিজের খালাত্তো বোনের সাথে ফষ্টি নষ্টি করতে লজ্জা লাগে নাই? আহা মা, চুপ করো তো। হ হ, আমার এই চুপ করা খালি। তোকে এই জন্য বড় করেছিলাম। সায়রা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। নিজের মেয়ের চোখের পানি দেখে ওসমান সাহেবের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বলে, আগে বলনি কেন? ভয় বাবা, যদি রাজি না হও। কিন্তু এখন যদি না বলি তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, আর আমি ওকে হারাতে পারবো না। তাহলে এই বিয়ের জন্য রাজি হলি কেন? আর আমি কিছু বলতে যাব তার আগেই আরশ ভাইয়া বলে ওঠে, রাগের মাথায় রাজি হয় খালা। তুমি তো জানোই আমি 1 বছরের জন্য বাইরে গিয়েছিলাম, ইউরোপে কাজের জন্য। সেখানে গিয়ে আমি সায়রার সাথে ঠিক মতো কথা বলতে পারতাম না, ওর খোঁজ খবর নিতে পারতাম না, আর মাঝে এত ব্যস্ত হয়ে পড়ি যে টাইম দিতে পারিনি। এর জন্য সে জিদে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আর বিয়েতে রাজি হয়ে যায়। ভাগ্যিস আমি ঠিক টাইমে বাংলাদেশে আসি আর এসব জানি। তখন আমি ওকে বুঝাই। আমি বোঝানোর পর ও বুঝতে পারে যে ও কতটা বড় ভুল করে ফেলেছে, আর এখনও সময় ছিল, তাই এভাবে আমাদের ব্যাপার তুলে ধরলাম। তা না হলে আরও দেরি হয়ে যেত। রাহুল সাহেব, আরুষের বাবা বলল, দেরি তো করেই ফেলেছো। এসব যদি আমাদের আগে জানাতে এসব কিছুই হতো না। সরি, কিন্তু আমরা দুইজন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, তুমি তো বুঝো এই বিয়ে হলে কেউ খুশি হবে না। আরুষ, তুই বাবা আমায় বলতি, আমি আগে থেকেই সব ঠিক করে রাখতাম। তুই এখন এমন সময় এসব বলছিস যে কিছু করার নেই। সরি মা, আমি চেয়েছিলাম সেটেল হয়ে তারপর সবাইকে জানাতে, কিন্তু ও যে রাগে জিদে এমন করবে বুঝতে পারিনি। কিন্তু এখন যদি তোমরা রাজি না হও আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব। হয়তো তোমাদের এক ভুল ডিসিশনে আমাদের দুজনের চিরতরের জন্য হারাতে হবে। এক নাগারে বলে শ্বাস নেয় আরুষ। রাহেলা বেগম আমার গালে চড় বসিয়ে দিলেন। আমি গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছি আর চোখের জল ফেলছি। তোকে এই জন্য বড় করেছিলাম যে আজ এমন একটা দিন দেখাস। সব জায়গায় কার্ড দেওয়া হয়ে গেছে, মেহমান সব আসতে শুরু করেছে। মানুষ বিষয়টা কিভাবে নেবে একবার ভেবেছিস? তার থেকে বড় কথা, রুহানের পরিবারকে কি জবাব দিব? মাথা শান্ত করবুন, এখন হাত থেকে কিছু ছুটে যায়নি। তুই শান্ত হ। কিভাবে শান্ত হব আপা? ও আজ যা করেছে তাতে আমরা কিভাবে রুহানের পরিবারকে জবাব দিব? কিছু তো একটা করতে হবে, কিন্তু যাই হোক, ওদের দুজনকে আলাদা করা যাবে না। তা না হলে হয়তো আমাদের সন্তানদের আমাদের হারাতে হবে। এই কথা শুনে রাহেলা বেগমের বুক মোচড় দিয়ে ওঠে, কেননা তার একমাত্র মেয়ে। যত যাই বলুক, মারুক বকুক, কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে ওকে। তুই আমায় এসব আগে না বলি ভুল করেছিস। যখন তোকে আমি জিজ্ঞেস করেছিলাম তুই কাউকে ভালোবাসিস কিনা, তখনই তোকে আমার সত্যিটা বলে দেওয়ার দরকার ছিল। তাহলে আজ এই দিন দেখতে হতো না। সরি মা। সরি বলে এখন কি হবে? কিভাবে এসব সামলাবো বল তুই? আমি দেখছি ব্যাপারটা। কি বা করার, যেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসে
সেখানে তো আর কিছু করার নেই। ভাবতে দাও কি করা যায়। আর তোমরা দুজন রুমে যাও, আমার সবার সাথে কিছু কথা আছে। সায়রা কিছু না বলে রুমে চলে আসে আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। চোখের পানি যেন বাদই মানছে না। মোবাইলে আরুষের ছবি বের করে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। নিজের ভালোবাসার কাছে যে আমাকে এইভাবে নত হতে হবে বুঝিনি আরশ ভাই। কিন্তু আরশ ভাই, তুমি এরকম না করলেও পারতে। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তোমাকে আমি নিজ থেকে দূর করতে বাধ্য ছিলাম, আর এর শাস্তি আমি তিলে তিলে পেয়েছি, আর হয়তো সারা জীবনই পেতাম। কিন্তু তুমি যা করছো তার পরিণাম কি হবে তা আমার জানা নেই। আদৌ আমরা এক হয়ে থাকতে পারবো কিনা জানি না, পাবো কিনা তোমাকে। এই বলে আবার কাঁদতে থাকে। এদিকে আকাশের পানে তাকিয়ে আছে আরুষ। তাকিয়ে থাকতে থাকতে তার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুই সেদিন এমন না করলেও পারতি, তাহলে আজ তোর আর আমার লাইফ এমন হতো না। কি দোষ ছিল আমার বল? তোর চোখে শুধু টাকার দাম, আমার ভালোবাসার কোনো দাম নেই? টাকার সামনে আমার ভালোবাসা পায়ে ঠেলে দিলি। সে যাই হোক, তুই যা করেছিস তার শাস্তি পাবি, কিন্তু তা আমার থেকে দূরে গিয়ে নয়, বরং আমার কাছে থেকে, আমার হয়ে। তুই যত যাই কর, তোকে তো আমার এই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। তোকে তো এই আরুষের সায়রা হতে হবে, আর তাও খুব শীঘ্র। সায়রা যখন মুখ লুকিয়ে কান্না করছিল তখন রাহেলা বেগম আর রিপা বেগম সায়রার রুমে কিছু জিনিস নিয়ে এসে বলে, যা তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নে, কেন? একটু পর তোর বিয়ে। মানে কার সাথে? আরুষের সাথে তোদের এখনই বিয়ে করে নিতে হবে। সায়রা কিছু বলতে যাবে তার আগে রাহেলা বেগম ওকে থামিয়ে বলে, কোনো কথা না, চুপচাপ রেডি হয়ে নে, একটু পর কাজে চলে আসবে, হাতে বেশি সময় নেই, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে তিনি আমার হাতে সব জিনিস ধরিয়ে দিয়ে চলে যান, আর রিপা বেগম আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমি বেকুবের মতো বসে থাকি। হঠাৎ ফোনে আলো জ্বলে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি রুহান ফোন করেছে। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। ফোন বাজতে বাজতে একসময় অফ হয়ে যায়, আবার ফোনটা বেজে ওঠে। আমি ফোন রিসিভ করতে যাব, এমন সময় কেউ আমার হাত থেকে ফোন নিয়ে সজোরে আছাড় মারে। আমি ভয়ে কুকড়িয়ে উঠি। সামনে তাকাতে দেখি আরশ ভাই রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে কয়েকটা শুকনো গলায় কয়েকটা ঢোক গিলি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে উঠিয়ে আমার হাত পেছনে মুচড়ে ধরে, আর আমাকে তার সাথে পেছনের দিক থেকে নিজের সাথে মিশিয়ে নেয়। আমি ব্যথায় আহ করে উঠি। তখন সে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, খুব বেশি অন্যায় করে ফেলেছি, খুব বেশি। তোর আজ এখন আমার সাথে বিয়ে, আর তুই এখনও ওই রুহানের সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিস। এমনটা করা মোটেও উচিত হয়নি তোর। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুই অবশ্যই পাবি। আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুই ঠিকই বুঝতে পারবি। তোকে নিজের করে ভয়ানক শাস্তি দেব। বলেই আরশ ভাই আমাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরেন। সে আমার কোমর জড়িয়ে ধরে বেশ রাগ ক্ষোভ জেদ নিয়ে। আমি ব্যথায় কুকড়িয়ে উঠি। চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে। তা দেখে আরশ ভাই বলে ওঠে, একদম ন্যাকামি করবি না। তোর এই চোখের পানি এখন আমায় আর গলাতে পারবে না। খুব শখ ছিল না রুহানকে বিয়ে করার, কিন্তু তা আর হচ্ছে না, কেননা আমি তা হতে দিব না। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে, আর আমারই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি করে আদায় করে নিতে হয়। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সো গেট রেডি বিং মাই। এই বলে আরশ ভাই আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভেতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। সবাই গোল হয়ে বসে আছে, কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। আগেই কইছিলাম ছেলে মেয়ে গো এমন অবাধ মেলামেশা ভালা না। তখন তো বলছিলা কিছু হয় না, এখন দেখ বড় গো কথা না শুনলে কি হয়। আহা মা, চুপ করো তো। এখন এসব না বলে কি করা যায় তা ভাবো। দেখেন ভাই, আমার সায়রাকে আগে থেকেই পছন্দ, তাই ওকে আমার বাড়ির বউ করতে আমার কোনো সমস্যা নেই। মেহমানদের না হয় আমরা সামলিয়ে নিব, কিন্তু রুহানের পরিবারকে কি জবাব দিব? ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছুই করার নেই। উল্টো এখন যদি আমরা সায়রাকে জোর করব বিয়েটা দেই, তাহলে তিনজনের জীবনটাই নষ্ট হবে, এতে কেউ খুশি থাকবে না। একদম ঠিক। আমার কাছে এক বুদ্ধি আছে। আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দেই, আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে। এখন আমাদের ওদের আপন করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই তারা যাতে সব ভুলে যায় আর এই বিয়ে ভেঙে ফেলে। হয়তো কিছু কটু কথা শোনাবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আর যথা তারিখে আরুষ আর সায়রার পুনরায় বিয়ে দেওয়া হবে, এতে লোক সমাজের কথা কিছুটা হলেও কম হবে। ওসমান সাহেব বললেন, আমার কাছেও এটাই ভালো মনে হয়। দোষ করবো ফুলাফাইনরা, আর এর দায়ের ভাই নিব বড়রা যত সব। দাদি এর কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে।
কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি, তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সায়রা বউ সেজে বসে আছে, পাশে আরুষ বসা। আরুষ নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি, সাদা আলতো গায়ে নীল পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে, যেন তারই জন্যই এই রংটা তৈরি। বেশ লাগছে তাকে। সায়রাও কম কি, সে নীল বেনারসিতে অপরূপ লাগছে তাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রেশমি চুড়ি, গলায় হার, এক পাশে খোপা করা আর মাথায় ঘুমটা, সব মিলিয়ে তাকে আরুষের বউ লাগছে। বেশ মানিয়েছে দুজনকে। একসাথে সামনে কাজী বসে আছে, কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয়। যখন সায়রাকে কবুল বলতে বলা তখন সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে। তা দেখে সকলে বলে কবুল বলতে, কিন্তু কাজ হয় না। তখন আরুষ সায়রার কানের সামনে এসে বলে, এত ঢং না করে কবুল বলে দে, তা না হলে আমি কি করতে পারি তা তো তোর ধারণার বাইরে। তারপর আর কি, সায়রা বাধ্য হয়ে কবুল বলে দেয়। আরুষ আর সায়রার বিয়ে সম্পন্ন হয়। রাতের বেলা যে যার রুমে শুয়ে আছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। এর মধ্যে এক চাপা কান্নার কণ্ঠ ভেসে আসছে কানে, আর তা আসছে সায়রা রুম থেকে। সায়রা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে। কেননা সামনের সোফাতে আরুষ পায়ের উপর পা তুলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। তার সিগারেটের ধোঁয়ায় সায়রার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাতে আরুষের কিছু যায় আসছে না, বরং সায়রার কষ্টটা যেন তার ভেতরে জ্বালা আগুনকে শান্ত করছে। সিগারেটের শেষ টান দিতে দিতে হাতে এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে আসে। আস্তে আস্তে সায়রার মুখের একদম কাছে চলে আসে। তারপর সায়রার মুখের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। সায়রা গন্ধটা সহ্য করতে না পেরে কাশতে থাকে। দম বন্ধ হয়ে আসছিল। এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সিগারেটের গন্ধ বরাবরই সহ্য করতে পারে না, তার উপর সিগারেটের ধোঁয়াতে ওর দম বন্ধ হয়ে আসছে। বেশিক্ষণ এর মধ্যে থাকলে ওর শ্বাসকষ্ট হয়ে যায়। আর তা আরুষ জানে, জেনে শুনে সে এমন করেছে। তা বুঝতে তার আর বাকি রইল না। ও অনবরত কেসেই চলেছে, কাশি থামার নামই নেই। তা দেখে আরুষ বলে ওঠে, কিরে কষ্ট হচ্ছে বুঝি, পানি খাবি? হাতে থাকা পানি বোতলটা দেখিয়ে বলে। আমি সাথে সাথে মাথা নাড়াই আর পানির বোতলটা নিতে চাই, কিন্তু নেয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে। আরুষের ঠোঁটের কোণে এক চিল্লি হাসি ফুটে ওঠে। তারপর সে বলে, তোকে পানি দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি। কি শর্ত দিবে আল্লাহ জানে। আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। আমার কথার উপর কোনো কথা বলতে পারবি না। কি রাজি তো তুই? রাজি না হলে কিন্তু এই পানি পাবি না। এদিকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। এখন যদি পানি না খাই তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। তাই আমি মাথা নেড়ে সায় দিলাম। আরুষের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে আর সে আমাকে পানির বোতল এগিয়ে দেয়। আমি পানি খেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলি। এখন কিছুটা স্বস্তি লাগছে। তা দেখে আরুষ বলে ওঠে, তাহলে শোন, তোকে কি কি করতে। রুহানের পরিবারের সামনে আমি আর আরুষ বসে আছি। তার মধ্যে রুহানের দৃষ্টি আমাদের দিকে অটুট। শুধু রুহানেরই বা কেন, পুরো পরিবারের দৃষ্টি আমাদের দুজনের উপর। আর থাকবেই বা না কেন। আরুষ আমার কোমর জড়িয়ে ধরে আমার সাথে লেগে বসে আছে। এতে আমার অস্বস্তি লাগলেও কিছুই করার নেই। রুহানের পরিবারকে আগে জানানো হয়েছে আমাদের বিয়ের কথা। যেভাবে বড়রা প্ল্যান করেছিল ঠিক সেভাবেই। তাদের মতে আমি আর আরুষ পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তাতে তারা বেশ রেগে যায়, কিন্তু রোহান কিছুতেই মানতে চাইছে না যে আমার বিয়ে আরুষের সাথে হয়ে গিয়েছে। সে ওইদিকে পাগলামি শুরু করে দিলে তার পরিবার বাধ্য হয়ে তাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর এখানে এসে দেখে আমি আর আরুষ একই রুম থেকে বের হচ্ছি। আর যখন তাদের সামনে যাওয়া হয় তখন আরুষ আমার কোমর জড়িয়ে ধরে। রোহান তো বিশ্বাসই করতে পারছে না আমি এমন করেছি। কেননা আমি যে ওর হাতের পুতুল, তার হাতের পুতুল যে এমন এক এলাহি কাণ্ড করেছে তা সে বিশ্বাসই করতে পারছে না। এদিকে রোহানের বাবা মা আমার মা বাবাকে ইচ্ছে মতো কটু কথা শোনাচ্ছে। আর আমার বাবা মাও তেমন কিছুই বলছে না। কি বা বলবে তারা? তাদের বলার যে কিছু নেই। রুহানের মা আমাকে যা নয় তাই বলছে। শেষে যখন তিনি বলে ওঠেন, এমন দুশ্চরিত্রা মেয়ে আমি একটাও দেখিনি, যে নিজের বিয়ের এক সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে। সে সব কিছু করতে পারে। না জানি কত ছেলের সাথে এভাবে ঘুরেছে। নষ্টা মেয়ে কোথাকার। আরও এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো যেন ওর গায়ে লেগে যায়। সে ভরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুষ খান। সো বি পোলাইট উইথ হার। আমার স্ত্রীকে এসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কি হবে তা আপনারা ভাবতেও পারবেন না। ভুলে যেন না, আপনাদের কোম্পানির 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই আমার 1 মিনিটও লাগবে না আপনাদের রাস্তায় এনে দিতে। সো পরের বার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে সাবধানে কথা বলবেন।
আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানো ছিল তা জানানো হয়ে গিয়েছে। ইউ ক্যান মে লিভ নাও। পায়ের উপর পা তুলে অ্যাটিটিউড নিয়ে বলে। এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম, না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরশের কথা শোনার সাথে সাথে আমার কান্না বন্ধ হয়ে যায়। আমি অবাক চোখে দেখতে থাকি ওকে। আমার ভেতরে এক চিল্লি আশা ভর করেছিল। মনের মধ্যে এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরশ হয়তো এখনও আমাকে ভালোবাসে। এদিকে রুহানের বাবা বুঝতে পারে এখন কিছু বললে সে সব হারাবে, তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এখান থেকে চলে যেতে চান। রুহানের বাবা তার স্ত্রীকে বুঝান যে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানে হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রোহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এমন সময় রোহান বলে ওঠে, আমি সায়রার সাথে একা কিছু কথা বলতে চাই, প্লিজ কেউ মানা করবেন না। এটা আমার রিকোয়েস্ট, কিছু প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। রুহানের এই কথা বলার সাথে সাথে আরশের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই সময়েরই ওয়েট করছিল কখন রুহান এই কথাটা বলবে। অবশ্যই তুমি আরামসে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে, বাকি কেউ থাকবে না। ঠিক আছে। রোহান আর কথা বাড়ালো না, কেননা সে আরশকে হাড়ে হাড়ে চেনে। সে যত যাই বলুক না কেন, আরশ সায়রাকে একা তার সাথে ছাড়বে না। এই বলে আরশ আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছে পিছে রোহানও চলে আসে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি আমি, আরশ রোহান, তিনজনের মধ্যে পিনপিন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রোহান আমার হাত দুটো ধরে বসে। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেই। একবার আরশের দিকে তাকাচ্ছে, একবার রোহানের দিকে। আরশ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি কয়েক দফা ঢোক গিলি আর আস্তে করে নিজের হাত সরিয়ে নিই। তা দেখে রোহান আর চোখে আরশের দিকে তাকিয়ে আমাকে বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি স্বেচ্ছায় এমন করনি। নিশ্চয়ই আরশ তোমায় ধমকিয়েছে, ভয় দেখিয়ে তোমায় উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করেছে, তাই না? বলো। আমি একবার আরশের দিকে তাকিয়ে নিই। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি বলা শুরু করি, একদম না, আরশ আমাকে কিছু বলেনি, না আমাকে ধমকিয়েছে, আর না আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এটা তো তোমার অজানা নয়। তুমি তো নিজে ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন। আমি যে কারণে আরশের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সেই একই কারণে আজ আমি আবার আরশের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা নেই যেটা আরশ আর আমার মধ্যে আছে। আর এমনিতেও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি রাখবেও। অ্যান্ড আই থিঙ্ক আরশ ইজ বেটার চয়েস ফর মি, রাইট না জান? আরশ তখন আমার কোমর জড়িয়ে ধরে তার সাথে একেবারে মিশিয়ে বলে, ইয়া রাইট জান। কি দেখলি তো সায়রা তোকে কিভাবে ধোকা দিল? দেখা হয়ে গেলে এখন যা, আমি আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, সো ডোন্ট ডিস্টার্ব আস। সে একই কাজ তুমি আমার সাথেও করলে? ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আশা করলেও কি না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রোহান চলে যায় আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রোহান কি করে। ওর জন্যই আজ এত কিছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরশের থেকে দূরে, আবার না জানি সে একই কাজ করে। আমি যখন এইসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরশ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিং এর জন্য তো তোকে অস্কার পাওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই সেভাবে অ্যাক্টিং করেছিস। আই এম প্রাউড অফ ইউ। সেই দিন রাতে আরশের এই শর্ত ছিল যে রোহান যখন ওর সাথে একা একা কথা বলতে চাইবে তখন সে আরশের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বুঝাবে যে যা হয়েছে ওর ইচ্ছাই হয়েছে। আর তানভি ওকে আরশের সাথে মিলেই ধোকা দিয়েছে, কেননা আরশ আগে থেকে জানতো রোহান সায়রার সাথে একা কথা বলতে চাইবে। তোমার শর্ত তো আমি পূরণ করেছি, রোহানের সামনে দেখিয়েছি এসব আমার ইচ্ছে হয়েছে। আর আমি তোমার সাথে যা করেছি সে একই কাজ ওর সাথেও করেছি। এবার খুশি তো? না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমায় খুশি থাকতে দেয় না রে, বড্ড জ্বালায়। তোর সেই ধোকার দহনে পুড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুইও এই একই দহনে পুড়বি। তৈরি হয়ে যায় আরশের দহনে নিজেকে পোড়াতে। এই বলে আরশ আমাকে ছেড়ে চলে যায় আর আমি তার যাওয়ার পানে তাকিয়ে থাকি। নিজের হাত কচলাতে কচলাতে বলি, তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পুড়ছি আরশ। তুমি কি জানো তোমার দহনে আমি আরও আগে থেকে পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি, তোমার ঘৃণার দহনে পুড়েছি আমি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি
আসতে আরেকটু দেরি করতে, তাহলে হয়তো আমাকে আর পেতেই না। তুমি কেন, কেউ পেত না আমাকে। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কেননা যেই জীবনে আমি তোমাকে পাবো না, সেখানে এই জীবন রেখে লাভ কি? আমি তোমার না হলে যে কাউকে হতে দিতে পারতাম না। কেননা আজ আমি তোমাকে পেয়েছি। অনেক ভুল করেছি, আর না। তোমাকে সব সত্য বলে নতুন করে জীবন শুরু করব, সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুব জলদি। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরশের বিয়ে ভাবতেই মনের ভেতর এত ভালো লাগা কাজ করছে। কেননা আমার ভালোবাসার মানুষের সাথে যে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমাকে ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি? জানি না। এই 1 সপ্তাহ আমি আরশের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরশ আমার সাথে কথা বলতে নারাজ, খালি দূর দূর পালিয়ে বেড়ায়। কিন্তু আজ আমি আমার থেকে তাকে দূরে যেতে দিব না। তাকে আজ পুরো সত্যটা জানিয়েই রাখবো। আর আজই এক নতুন জীবনের শুরু করব। পিছনে সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা বসে যে স্টেজে বসে আছি। আজ আমি লাল রঙের লেহেঙ্গা পরেছি, সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইডে একটা খোপা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ বরাবরই আরশের পছন্দ। একবার সে বলেছিল যে আমাদের বিয়েতে যেন আমি খোপায় কাঠগোলাপ লাগাই। তাই তো আজ আমি তার ইচ্ছে পূরণ করেছি। নিজেকে আজ পুরোপুরি আরশের মনের মতো সাজিয়েছি। এর মধ্যে আমার ফ্রেন্ড জান্নাত এসে আমার পাশে বসে। আমি ওকে দেখে জড়িয়ে ধরি। জান্নাত আমাকে জড়িয়ে ধরে, তারপর আমাকে ছেড়ে দিয়ে বলে, যাক, তাহলে অবশেষে তুই তোর ভালোবাসার মানুষকেই পাচ্ছিস। হুম। কিন্তু ভাইয়াকে তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাতগুলো রুহানির হাত ধরেছিলি? জান্নাত হচ্ছে সায়রার বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সায়রা আর আরুষের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কী হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে সায়রা কেন আরুষের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতে নারাজ। জানিসই তো ও কেমন। দেখ সাইরা, খুব দেরি হওয়ার আগে ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরে দেখি সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরকে আপ্যায়ন করে। পরে তারা ভেতরে আসে। আরশকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরশকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরশের পরনে আজ লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, একদম সেই লাগছে। আরশ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এইদিকে অনেকেই কানাঘোষা করছে, অনেকটা আমার কানে এসেছে, কিন্তু আমি রিয়্যাক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়। সকলকে বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে আপন গতিতে। আরশের নতুন বাসায় যাচ্ছি, যা ঢাকার বনানীতে। আগে আমাদের বাড়ির পাশেই থাকতো, কিন্তু আমার জন্যই আরশ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরশের বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম, মানে আমার খালামণি, মানে আমার শাশুড়ি, আমাকে বরণ করে নেয়। তারপর আরশকে বলে আমাকে কোলে করে নিয়ে ঘরে ঢুকতে। সেইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরশ কোনো কথা না বলে আমাকে কোলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরশের কিছু কাজিন আমাকে ঘিরে বসে। তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, আর আমি হ্যাঁ জবাব দিচ্ছি। প্রায় বেশ কিছুক্ষণ পর আমাকে আরশের রুমে বসিয়ে দিয়ে যায়। চারদিকে কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের ঘ্রাণে চারদিকে একদম মোমো করছে। বেশ ভালোই লাগছে। এখন শুধু অপেক্ষা আরশের আসার। রাত প্রায় 2:30। সায়রা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। সায়রা সামনে সালাম করতে গেলে আরুষ সরে আসে আর উঁচু গলায় বলে, আমার সামনে এইসব ন্যাকামি করবি না, চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়। যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। তাহলে আমি কি করব নিজেও জানি না। ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরশ বলে ওঠে,
কি বলছি কানে যায় না? যা চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সায়রাকে দেখে যাচ্ছে। তার সামনে সায়রাকে বউ সাজে দেখে নেশা চলে যাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মদের নেশা থেকে সায়রার নেশা বেশি ঝেঁকে ধরেছে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সায়রার কাছে চলেই যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সায়রার মুখটা দু হাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখে যেন আজ হাজারো নেশা ভিড় করছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা সায়রার দিকে আগাতে লাগে। সায়রার ঠোঁটের কাছে এসে পরে আরুষের এমন নেশা ভরা চাহনিতে সায়রা পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশায় ভরা চাহনিতে ডুবে যেতে ইচ্ছা করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব সত্যি জানাতে হবে। তাই সায়রা বলে ওঠে, আরশ, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়ান্ট নো ডিস্টারবেন্স। না আরশ, তোমাকে শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমার শুনতে হবে। রোহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে জানতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাদ রয়ে যাবে, খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এইসব কথা শুনে আরুষের মুহূর্তে এই ধ্যান ফিরে আসে। তার সাথে সায়রার করার প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে সায়রার গালে রাখা দুই হাত আরও শক্ত করে ধরে। তারপরে রাগে বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি দিতে তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি বল? কেন আমার মনকে নিয়ে খেললি? কেন আমায় এমন ভেঙে দিলি? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করলে? রুহানকে পাওয়ার জন্য? রুহানের মধ্যে এমন কি আছে যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললে? এতটা অপমান, এতটা নিচু করলে? পায়ে ঠেলে দিলি আমার ভালোবাসা। তুই যা করেছিস সব কিছুর ফল তোকে পেতে হবে, শাস্তি তো তোকে পেতেই হবে। এটা বলেই আরুষ সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সায়রা কিছু বলার সুযোগ পর্যন্ত পায় না। সায়রা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, কেন শুনলে না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি কেন এমন করেছি, কেন তোমাকে দূরে সরিয়েছি এভাবে। তোমাকে ভালোবাসি বলেই তো এমন করেছি। তুমি জানো না, তোমার থেকে বেশি ভালোবাসি তোমাকে। আর এই ভালোবাসার ফলই তো আমাকে দিতে হয়েছিল। তোমার ভালোর জন্যই যে আমি এইসব করেছি। এই বলে সায়রা আবার কাঁদতে থাকে। এদিকে আরুষ আকাশের পানে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রা ওর সাথে এমন ব্যবহার করতে চায়নি। তার যে বড্ড কষ্ট হয় সায়রাকে এভাবে কষ্ট পেতে দেখলে। যত যাই হোক, সায়রা তো তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রা দেওয়ার ধোকার কথা মনে পড়ে তখনই ওর রাগ উঠে যায় আর যা নয় তাই বলে দেয়। আরুষ আকাশের পানে তাকিয়ে বলে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদমই ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছাড়খাড় করে দিয়েছিস। রুহানের জন্য তুই আমায় কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি? তুই আমায় এভাবে কষ্ট দিতে কিভাবে পারলি? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্ট দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, সইতে পারি না যে তোর চোখের জল। কেন করলি এমন তুই আমার সাথে? কেন? এসব ভাবতে ভাবতেই ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষ রুমের দিকে আগায়। সেখানে যে দেখে সায়রা কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনও ভেজা ভেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতো দু এক ফোঁটা পানি চিকচিক করছে। সায়রাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে, বুকের ভেতর চিনচিন করে ব্যথা করছে। কিন্তু সায়রাকে বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনে নিতেও পারছে না। সায়রাকে বেডে ঠিকভাবে শুয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, আজ যদি তুই ওসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধু ভালো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। চারদিক ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষের রুমেই। আমি চারদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে।
এইদিকে আরও সকালবেলায় বাইরে চলে যায়। তার কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছিল, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরই সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেয়েধীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তার মতো পানি চিকচিক করছে। তার মাঝে এক কালো তিলটা যেন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে দাঁড়িয়ে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে শাড়ির ভাঁজের মধ্যে দিয়ে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমাকে জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ আমার কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে আমাকে জড়িয়ে ধরাটা আমার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে। আরুষের স্পর্শগুলো আমার ভেতরে এক তোলপাড় শুরু করে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লেগেছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে আমার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় শ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আমি নিজের দিকে ঘুরে দেখি আমি চোখ বুজে আছি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে চলে যায়। আমি হা হয়ে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার প্রতি রাগের কারণে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে আমি স্বাভাবিকভাবে নেই, কারণ দোষটা আমারই ছিল। আমি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আরুষকে। আরুষের আমার প্রতি এই রাগ, অভিমান, জিদ করাটা জায়েজ, কারণ আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আরুষের সাথে। আমি তার থেকে সত্যিটা আড়াল করেছি, কিন্তু কখনো তাকে ঠকাতে চাইনি। পরিস্থিতিটা এমন ছিল যে আমাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। আমি যে সব বাধ্য হয়ে করেছি। আমি বাইরে গিয়ে দেখি সকলে একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু আরুষ আসলে সবাই একসাথে খেতে যাই। আরুষ, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শোন, ডেকোরেশনের দিকটা তোকেই দেখতে হবে, বুঝেছিস? আর সায়রা ম্যাম, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যেও, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখনও খালামণিই ডাকবি? না মানে? কোনো মানে না, এখন থেকে মা বলেই ডাকবি, ঠিক আছে? ঠিক আছে। অতঃপর সকালের খাওয়া শেষে যে যার কাজে চলে যায়। আরুষ কি কাজে যেন বাইরে চলে যায়। আমি চলে যাই মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসি। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসি। সকলে কিছু না কিছু জিজ্ঞেস করছে, আমিও হাসি মুখে উত্তর দিচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরেই আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরেই মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নিই। আরুষ আবার আমার হাতের কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। সে চোখ খুলে একবার আমার দিকে তাকালো, অতঃপর আরেকবার কফির দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। আমি যে এখনো তার হাব ভাব বুঝি তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। আমাকে পরে দেখো, সারা জীবনই তোমার পাশেই আছি, যখন ইচ্ছে তখন দেখো, আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলল, আমায় আবার মারার প্ল্যান ট্যান করিসনি তো রুহানের সাথে মিলে? তোদের তো আমার ভরসা নাই, যখন তখন পেছন দিকটা আঘাত করতে পারোস। তুমি ভুল বুঝছো, এমন কিছুই না, আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ কি বলবি শুনি? কিভাবে তুই আর রুহান মিলে আমায় ধোকা দিলি, কিভাবে আমায় ঠকালি? আহা, তুমি আমার কথা। প্লিজ সায়রা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ বল, তোর এই নাটক দেখতে দেখতে আমি বড়ই ক্লান্ত। আমি আর নিতে পারছি না, প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই।
বারান্দার গিল ধরে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটাবার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এভাবে আর কতদিন তুমি আমাকে ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি আর নিতে পারছি না। কিন্তু যতই হোক আমি হাল ছাড়বো না, তোমাকে আমি সত্যিটা জানিয়েই রাখবো। এর প্রায় অনেক আমি আমার রুমে আসি, এসে দেখি আরও সে আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে আরশের পাশ থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়াই ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরশের গম্ভীর কণ্ঠে থেমে যায়। আরশ আগের মতো একই অবস্থা থেকে বলতে লাগে, চুপচাপ এখানে আমার পাশে এসে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি আর আমি এসে তোকে কোলে করে নিয়ে এসে বেডে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোনায় আরশের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতে আরশ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আরশ বলে ওঠে, আমি বাঘ না ভাল্লুক যে তুই আমার থেকে এত দূরে গিয়ে শুয়ে আছিস কেন? একটু হলেই তো পড়ে যাবি, পরে কোমর ভেঙে গেলে তখন আবার আমায় জ্বালাবি। যত সব, ঠিক হয়ে ঘুমা। আমি আরশের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরশের মনে এখনও আমার জন্য ভালোবাসা আছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরশ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যেতেই আরশ আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘোরে আরশের সাথে গভীরভাবে মিশে যাই। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল। হয়তো এমন সময় ধরে এমন একটা আশ্রয় খুঁজছিলাম যা আমি এখন পেয়ে গেছি। এত সময় ধরে আরশ বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল, চোখে ঘুম আসছিল না। কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই আমার উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই আমার থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো আমাকে বাঁচতেই হবে। আরশ পরম আয়েসে আমাকে তার নিজের বুকের সাথে গভীরভাবে জড়িয়ে নেয়। হয়তো এখন একটু শান্তিতে ঘুম আসবে। আজ সকাল থেকেই সকলের মাঝে তোড়জোড় লেগে আছে, কেননা আজকে রিসেপশন বলে কথা। সকলে এই কাজ ওই কাজ করে চলেছে। আরশও সকাল থেকে কাজে লেগে পড়েছে। আজ আমার তার সাথে সকাল থেকে দেখাই হয়নি। আমি অনেকবার উকিঝুঁকি করেছি, কিন্তু তার দেখা মিলেনি। আমার ভাগ্যে তার ছায়ার দেখাও মিলল না। এদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে এসেছে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকেল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকেলে আরশ নিজের রুমে এসে রেডি হতে হতে সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে আমার দিকে চোখ যেতেই থমকে যায়। আমি নিজের আঁচল আর কুচি সামলাতে ব্যস্ত, কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিলাম না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, তার মধ্যে সাদা পাথরের কাজ, অসম্ভব সুন্দর শাড়িটা আমাকে বেশ মানিয়েছে। তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস, চুলগুলো কার্ল করে একপাশে রাখা। আরশ মুগ্ধ নয়নে আমাকে দেখেই চলেছে। পরে আমার কাছে এসে আমার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পরিস কেন? রিসেপশনে শাড়ি পরবো না তো কি পরবো? মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করেই জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কি না তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে পড়ে যাবে, তখন তো আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। না, পারবো। আরশ আর কিছু না বলে কুচি ঠিক করে চলে যায় কভার থেকে স্যুট বের করতে। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যায় আমাকে হলে নেওয়া হয়। চারদিকে অনেক মানুষ ঘেরা, সবাই আমার অচেনা। আরশের মা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমি সকলের সাথে কুশল বিনিময় করছি আর ফাঁকে ফাঁকে আরশকে দেখছি। আজ চোখ দুটো যেন আরশের উপর থেকে সরতেই চাইছে না, কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, তাও কিছু অবাধ্য চুল কপালের সামনে এসেই পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যাই স্টেজের দিকে, আর তখনই একজনের কর্কশ কণ্ঠে থেমে যায়,
ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পেছনে ঘুরে দেখি রোহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই। সে আমার কাছে এসে বলে, ভালোই তো আছো তাহলে। খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করেই জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? আমি সত্যি আরুষের সাথে অনেক ভালো আছি, কেননা ও যে আমার পাশে আছে। আসলে ও তোমার পাশে থেকেও পাশে নেই, তা তুমিও জানো আর আমিও। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তুমি আপন করে নিবে না। আমি মুচকি হেসে বলি, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরে আমি আজ আরশের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরশের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখবো এই ভালোবাসার জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। আমি আবার আরেক গাল হেসে বলি, তুমি কি মনে করেছো আমি এখন সে আগের মতো তোমার কথায় ভয় পেয়ে যাব? মোটেও না। তখন আমি হেল্পলেস ছিলাম, কিন্তু এখন নই। তাই যা করার করো। আর হ্যাঁ, এসেছো যখন খাবার খেয়ে যেয়ে কিন্তু। এই বলে আমি স্টেজে উঠে বসি আর পেছনে তাকাই না। যদি তাকাতাম তাহলে হয়তো রোহানের সেই পৈশাচিক হাসিটা দেখতে পারতাম। এইদিকে আরুষ ওর কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সায়রার কথা মনে পড়তেই সে সায়রাকে খুঁজতে থাকে। তারপর চোখ যায় স্টেজের সামনে বধূর সাথে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে, ভালো মতো দেখতেই বুঝে সে রোহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি এসে। তা দেখে আরুষের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রোহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরুষের দিকে পড়ে, আর সে আরুষের চেহারা দেখেই বুঝে যায় আরুষ বেশ রেগে আছে, আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাচিক হাসি দেয় আর ধীর পায়ে রুহান আরুষের দিকে এগিয়ে যায়। তারপর আগুনে ঘি ঢালার মতো কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, কোনো কিছু চিন্তা করলো না। বলে কি নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন পুট করে আবার কাছে চলে আসে তা তো বলা যায় না। যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে, তাই একটু দেখে রাখিস, বুঝলি? আরুষ এবার রাগে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না, তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নই যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। আমি তোর অফিসের 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইউর লিমিটস। ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনি বুঝবেন, কিন্তু আগে থাকতে সাবধানতা অবলম্বন করা ভালো। বাকিটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। এটা বলে এক মুচকি হাসি দেয় রোহান, যা দেখে আরুষের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতেও পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে রোহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি এতে কে কতটুকু জলে পুড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব। কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না। আমাকে অপমান করার ফল তুই পাবি, তাও খুব জলদি। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি আমরা। আরুষ কিছু না বলেই ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যাই। আজ যেভাবে হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে। আরুষের ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে, তার মাথায় এখন খালি রোহানের সেই কথাগুলো ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় পেছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরলে আরুষ জানে কে জড়িয়ে ধরেছে। সে পেছনে না ঘুরে উপলব্ধি করতে পারে এটা আমি। কিন্তু তার মাথায় যে এখন রাগ ভর করেছে, সে এক ঝাড়ি দিয়ে আমাকে সরিয়ে দেয়। তারপর আমার বাহু শক্ত করে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, কেন করলি এমন তুই আমার সাথে? কেন কেন আমার জীবনকে তুই এভাবে অগোছালো করে দিলি? কেন আমায় তুই এমন ধোকা দিলি? কেন? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম, তোকে পেতে চেয়েছিলাম, আর তো কিছু নয়। কিন্তু তুই কি করলি? ধোকা দিলি আমায়, তাও আবার এই রুহানের সাথে মিলে আমায়, আমার ভালোবাসাকে তুচ্ছ করলি, বিশ্বাসঘাতকতা করলি। আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, আরুষ আমার কথাটা শোনো, আমি সব খুলে বলছি। আমি কেন এমন করেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি যে এসব করতে বাধ্য ছিলাম। চাই না শুনতে তোর কথা। তুই একটা মিথ্যাবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি চাই না কিছু শুনতে। এটা বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে ঘুরে যায়। সায়রা নিচে পড়ে যায় আর তার হাত এক পাথরের উপর গিয়ে পড়ে। হাতে পাথর গেঁথে গিয়ে রক্ত পড়া শুরু করে। সায়রা ব্যথায় কুঁকড়ে ওঠে। সেখানে বসে
হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে কান্না করতে লাগে। আরুষ বেশ কিছুক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখে সায়রা তার হাত ধরে কান্না করছে, তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরুষ তাড়াতাড়ি করে সায়রার কাছেই যেয়ে তাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায় আর বেডে বসিয়ে পাগলের মতো করে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগে। তা খুঁজে এনে সায়রার সামনে এসে নিচে বসে তার হাতে হাত দিয়ে ধরে সেখানে ঔষধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্টটা সায়রার না আরুষ নিজেই পাচ্ছে। আর বারবার বলছে, সরি, আমি ইচ্ছে করে করিনি, খুব লেগে গেছে, কষ্ট হচ্ছে খুব, সরি, আমি তোকে আঘাত করতে চাইনি, রাগের বশে এমন করে ফেলেছি, ইস কত রক্ত পড়ছে, তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া অফ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা, একটু আগে যাকে সহ্য করতে পারছিল না আর এখন তার কষ্ট দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরুষ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরুষও একে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরুষ সায়রার মুখ উঁচু করে নিজের দিকে নিয়ে ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি শুষে নেয়। পরে ওর ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরুষ কিছুক্ষণ পর সরে এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরুষের বুকে মুখ লুকায়। সূর্যের মিষ্টি আলো সায়রার উপর পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরুষ ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে এসে পড়েছে। সায়রার বড্ড ইচ্ছে হচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরুষের চুলগুলো একটু অগোছালো করে দেয়। এতে আরুষ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘরে সায়রাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তা দেখে মুচকে হাসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরুষ সায়রাকে একবারের জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরিভাবে আরুষের হয়ে গিয়েছে। এখন সায়রা তার আরুষ সায়রাকে নিজের স্ত্রী মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরুষের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এর মধ্যে আরুষ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলে, গুড মর্নিং মিস বুচি। সায়রা এবার মুচকে এসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আরুষ শব্দ করে হাসতে লাগে। সায়রা আরুষের এমন হাসির পেছনে কারণ খুঁজতে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরুষ হাসছে কেন? সে আরুষের দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে থাকে। আরুষ নিজের হাসি থামিয়ে বলতে লাগে, সিরিয়াসলি সায়রা, তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? এটা বলে আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরুষের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরুষ আবার বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের কাছে রাখার জন্য, এর চেয়ে বেশি কিছুই না। সায়রা কাপা গলায় বলতে লাগে, মানে? আরুষ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়ার কথা চিন্তাও না করতে পারিস, সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকিস আর ওই রোহানের কাছে না যেতে পারিস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গিয়েছি? না, কখনো না, আমি কিছু ভুলিনি। আমি আমার প্রতিশোধ নিব। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এসব বলে আরুষ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। সায়রা থম মেরে সেখানে বসে থাকে। আরুষ এসব কি বলছে? কাল রাতে সব কিছু মিথ্যে ছিল? কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যে ছিল? শুধু আমাকে আটকানোর জন্য এসব করেছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডুকরে কেঁদে ওঠে। সে আরুষের কাছ থেকে এমন কিছু আশাই করেনি কখনো। সে ভাবতেও পারছে না আরুষ এমন কিছু করতে পারে। সায়রা এবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। সেই দিন আমি আর আরুষের সামনে যাইনি, সারাদিন শাশুড়ির রুমেই কাটিয়েছি। আরুষ অনেকবার উকিঝুঁকি মেরেছে আমাকে এক নজর দেখার জন্য, কিন্তু আমি তার সামনে ধরা দেইনি। দিবই বা কেন? যে আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না, আমার তার স্ত্রী হওয়ার অধিকার দেয় না, তার সামনে কোন অধিকার নিয়ে যাব আমি? পুরো দিন এমন লুকোচুরিতেই কেটে যায়। কিন্তু বিপত্তি ঘটে রাতে। রুমের বাইরে পায়চারি করছি, ভেতরে যাব কিনা ভাবছি, কেননা আমি আরুষকে আর ফেস করতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নেই আরুষ ঘুমিয়ে পড়লে রুমে যাব। রাত প্রায় 12টা বাজে। এতক্ষণে তো আরুষের ঘুমিয়ে যাওয়ার কথা, তাই আমিও কিছু না ভেবে রুমে ঢুকে যাই। যে রুমে ঢুকেছি কেউ ঝড়ের গতিতে এসে আমাকে দরজার সাথে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত হওয়ায় আমি কিছুটা কেঁপে উঠি, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখে আমি রীতিমতো ভয় কাঁপতে থাকি। সামনে আরুষ আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে।
চোখ মুখ ভীষণ লাল, বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। আমি তার রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সারাদিন কই ছিলি? হ্যাঁ, কতবার ডেকেছি, কানে যায়নি? কেন ডেকেছিলেন? তা দেখে আরুষ থমথম খেয়ে যায়। সে এখন কি বলবে? কেন ডেকেছিল সে সায়রাকে? আরুষের এমন থমথমে অবস্থা দেখে সায়রা বলে, কি মনে করেছিলে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি, নাকি চলে যাব ভেবেছিলে? আচ্ছা, তুমি তো আমাকে কাল রাতে আপন করে নিয়েছিলে শুধুই তোমার কাছে বন্দি করে রাখার জন্য, যাতে তুমি আমার উপর নিজের প্রতিশোধটা নিতে পারো, তাই তো? চিন্তা করো না, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। তুমি আরামসে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারবে। সায়রার এমন কথায় আরুষের বেশ রাগ হয়। রাগের বশে সায়রাকে না আঘাত করে বসে, তাই সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর সায়রা সেখানে মাটিতে বসে হাঁটু গেড়ে মুখ গুজে কাঁদতে থাকে। এদিকে ছাদে আরুষ ছাদের মাঝ বরাবর এক কার্পেটের উপর মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। আকাশটা আজ মেঘলা, কালো মেঘ জমে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। আজ আকাশটার সাথে নিজে অনেক মিল পাচ্ছে সে, কেননা তার মনের মধ্যেও যে এমন কালো মেঘ জমে আছে, কিন্তু সেই কালো মেঘ দূর করতে যে সে বৃষ্টি হয়ে নেমে আসে, কিন্তু তার মনের মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে পারে না। আজ সেই 2 বছর আগের কথা মনে পড়ছে তার, যখন সায়রা আর ওর সম্পর্ক ভালোবাসা পূর্ণ ছিল, যেখানে ছিল দুষ্টু মিষ্টি খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা। এসব ভাবতে ভাবতেই আরুষ ডুব দেয় সেই 2 বছর আগের স্মৃতিগুলোতে। ছোটবেলা থেকেই আরুষ বেশ রাগী আর জেদি টাইপের ছেলে ছিল, আর একঘেয়েও। সবার সাথে বেশি কথা বলতো না, বেশিরভাগ নিজের রুমেই থাকতো। আরুষ পড়ালেখায় বেশ ভালোই, অলওয়েজ টপ করতো, তাই সে সকলের কাছেই প্রিয় ছিল। এর মধ্যে সায়রা হয়। সায়রা হচ্ছে ওর খালার মেয়ে। আরুষের এখনও মনে আছে, ও যখন সায়রাকে দেখতে যায় আর ওর হাত ধরে সায়রা খপ করে ওর হাত ধরে ফেলে। আরুষের তখন কেমন যেন এক অনুভূতি হয়েছিল। তখন থেকেই আরুষ সব সময় সায়রার সাথেই থাকতো। আরুষ প্রতিদিন সায়রার কাছে আসতে চেত বলে তারা নিজের বাসা শিফট করে সায়রাদের এলাকায় এসে পড়ে, যাতে যখন তখন আসা যাওয়া করতে পারে। আরুষ সবসময় সায়রাকে আগলে রাখতো। সায়রা আর্থিক দিক থেকে আরুষের পরিবার থেকে ভালো ছিল, কিন্তু তাতে তারা কোনো সময় মেলভাব করেনি। এইভাবে দেখতে দেখতে সায়রা আর আরুষ বেড়ে ওঠে। সায়রাও ছোট থেকে আরুষের জন্য পাগল ছিল, সব কিছুতে আরুষ ভাইকে চাই। আর আরুষের সায়রাকে ছাড়া চলেই না। সায়রা যত বড় হতে থাকে তখন বুঝতে পারে যে সে আরুষকে ছাড়া অচল। আরুষের তার এক আলাদা অনুভূতি, যার যাই হোক ভাই বোনের সম্পর্ক থেকে অনেক উপরে, কিন্তু এই অনুভূতির নাম কি তা জানা নেই। এইভাবে দেখতে দেখতে যখন সায়রা ক্লাস 10-এ পড়ে, তখন একদিন বাসায় আসার সময় সায়রা দেখে আরুষের সাথে একটা মেয়ে খুব হাসাহাসি আর ধরাধরি করে কথা বলছে। তা দেখে সায়রার মাথা গরম হয়ে যায়। তখন সে গিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দেয়। তা দেখে আরুষ আর ওই মেয়েটি অনেকটা অবাক ছিল। আরুষ এই রকম অসভ্যতা দেখে সায়রাকে এক থাপ্পড় দেয়। সায়রা ফ্যাল করে আরুষের দিকে তাকিয়েছিল। আরুষ কিছু জিজ্ঞেস করার আগে সে সেখান থেকে দৌড়ে বাসায় চলে যায়। সেই দিন থেকে প্রায় 1 সপ্তাহ সায়রা বাসা থেকে বের হয়নি, কেননা এই প্রথম আরুষ তাকে মেরেছে, তাও আবার অন্য এক মেয়ের জন্য। সায়রা তা মানতে পারছিল না, তাই রাগে কষ্টে সে আরুষ থেকে দূরে থেকেছে। আরুষ ওদের বাসায় গেলেও সায়রা ও সামনে আসেনি। একদিন ছাদে সায়রা দাঁড়িয়েছিল, তখন আরুষ এসে খপ করে হাত ধরে বলে, কি সমস্যা? কই কি সমস্যা ভাইয়া? সমস্যা না হলে আমার সামনে আসিস না কেন? বাসা থেকেও বের হোস না কেন? ভালো লাগে না তাই। এই বলে নিজের হাত ছাড়িয়ে নেয়। আরুষ প্রায় অবাক ছিল, কেননা সায়রা কোনো সময় ওর সাথে এমন বিহেভ করেনি। তোর কি হয়েছে? কোথায় কি হয়েছে? কিছুই হয়নি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ইগনোর করছিস? সায়রা এক তাচ্ছিলে হাসি দিয়ে বলে, আমি ইগনোর করার কে? দেখ, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু তুই যে এমন অসভ্যতামি করবি আমি বুঝিনি। তুই রিনাকে অকারণে ধাক্কা দিলি, তাই আমার রাগ উঠে যায়, আর তাই থাপ্পড় দিয়ে বসিস। সরি, আমার এমন করা উচিত হয়নি। তাহলে তো আমার তোমাকে 20টা থাপ্পড় দেওয়া উচিত, তাই না? মানে? তুমি যেমন একটা মেয়ের সাথে কথা বলছিলে, তেমনি আমার সাথেও তো অনেক ছেলে কথা বলতে আসে, কিন্তু তুমি কি করো? তাদেরকে মারা শুরু করো আর থ্রেট দাও যাতে আমার সামনে না আসে, আর আমার থেকে যেন 100 হাত দূরে থাকে। আর সেই জায়গায় আমি তো জাস্ট একটা ধাক্কা মেরেছিলাম, আর তাতে তুমি আমাকে থাপ্পড় মারলে। তাইলে আমারও তো থাপ্পড় মারা উচিত তোমাকে, তাই না? দেখ, তোর কথা আমার কথা এক না। কেন এক না? আমি মেয়ে বলে নাকি তুমি ছেলে বলে? তুমি চাইলে 100টা মেয়ের সাথে কথা বলতে পারবে, আর আমি না? কেন, আমার বুঝি কষ্ট হয় না তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে? তোর কেন কষ্ট হবে? তুমি বোঝো না? না, বুঝি না। বল, কেন কষ্ট হবে তোর?
ভালোবাসি তাই। হ্যাঁ আরশ ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি। সহ্য হয় না আমার তোমাকে অন্য কারোর সাথে। তুই আমায় ভালোবাসিস? নাইস জোক। এখনো পিচ্ছি নাক টিপলে দুধ বের হবে, সে কিনা আমায় ভালোবাসে। কেন, তুমি আমাকে ভালোবাসো না? না বাসি না, তোকে ভালোবাসতে যেন আমার বইয়েই গেছে। তাহলে আমার জন্য তুমি অন্যের সাথে ঝগড়া করো কেন? আমাকে সবসময় নিজের চোখে চোখে রাখো কেন? তুই আমার বোন, আর বোনের হেফাজত করা আমার দায়িত্ব, তাই। আর কিছুই না? না। ঠিক আছে, আমিও দেখব তুমি কতদিন আমার ভালোবাসা অস্বীকার করো। দেখা যাবে। এই বলে সায়রা চলে যায়, আর আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেও যে সায়রাকে নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ও এখনও ছোট, ওকে এখন এইসবের সাথে জড়ানো ঠিক না। তাই আরুষ মানা করে দেয়, কেননা এতে এর পড়ার ক্ষতি হবে। তার উপর দুনিয়ার কিছু বুঝে না, তাই আপাতত দূরে থাকাই বেটার। কিন্তু সায়রা তো নাছোড়বান্দা। সেই দিনের পর থেকে সায়রা আরুষের পিছেই পড়ে আছে। উঠতে বসতে শুধু ওর একই কথা, ভালোবাসি ভালোবাসি। প্রথমে আরুষ এত গুরুত্ব না দিলেও সায়রার অত্যাচার বাড়তেই থাকে। যখন তখন ফোন দিয়ে বলা ভালোবাসি রাস্তাঘাটে ওর ফ্রেন্ডের সামনেও বলে বসে। একবার তো সকলের সামনে আরুষকে গালে কিস করে বসে। ব্যাস, আরুষের ধৈর্যের সীমা পেরিয়ে যায় আর থাপ্পড় মেরে বসে, আর যা নয় তা বলে দেয়। সেই দিনের মতো সায়রা আর কিছু না বলে বাসায় চলে আসে। এরপর থেকে সায়রা আর আরুষকে জ্বালায় না, ফোন দেয় না, সামনেও আসে না, এই পর্যন্ত কি কথাও বলে না। আরুষ বুঝতে পারছিল না সে কি করবে। সে তো সায়রার ভালোর জন্যই সব করেছিল, কিন্তু এতে তো সায়রা দূরে সরে যাবে বুঝিনি। আরুষ যে সায়রাকে ছাড়া থাকতে পারছে না। সেই দিন সে ঠিক করে যে সায়রার সাথে কথা বলবে সে, আর তাকে বোঝাবে। তাই সে সায়রার স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে গিয়ে যা দেখে তাতে থমকে যায়। সায়রা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর ওর হাত ধরছে। তাতে আরুষের মাথা গরম হয়ে যায়। সে সামনে এসে এই ছেলেটাকে মারা শুরু করে। তা দেখে সায়রা থামাতে আসে, কিন্তু আরুষের থামার নামই নাই। অনেক পরে থেমে সায়রাকে টানতে টানতে নিয়ে যায়। তারপর রিকশায় করে এক পার্কে নিয়ে আসে। সায়রা এতক্ষণ চুপ থাকলেও তখন বলে ওঠে, কেন মারলে তুমি ওকে? ও কে ছিল, আর ওই তোর সাথে কি করছিল? ওকে, তার কৈফিয়ত আমি তোমাকে দিব কেন? তুমি আমার কে? বাবা নাকি মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আমার কেউ না। তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছু না। সো খালাতো ভাই ভাইয়ের মতো থাকো। আমার উপর নিজের অধিকার দেখাতে আসবে না। আমার উপর তোমার কোনো অধিকার নেই। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই লাইফ। আরও সেবার রেগে সায়রার বাহু দুটো চেপে ধরে বলে, আমি তো সব বুঝলি, তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না, বুঝলি? কিসের এত অধিকার দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আমাকে তো ভালোই বাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার উপর তোমার কোনো অধিকার। আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে, কেননা আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সায়রা এবার ছোট ছোট চোখ করে বলে, তুমি আমাকে ভালোবাসো? তাহলে আমি যে এতদিন বললাম তখন বলনি কেন? হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি, সেই ছোট থেকে অনেক বেশি ভালোবাসি। পরে আরও সব বলে ও কেন বলেনি, ওই ওর ভালোর জন্যই এমন করেছিল। আর এটাও বলে যদি ওর সাথে প্রেম করতে চাই তাহলে ভালো মতো পড়াশোনা করতে হবে, কোনো হেলামি চলবে না। তাতে সায়রা বুঝে আর কথা দেয় যে সে মন দিয়ে পড়াশোনা করবে। এভাবে ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। সায়রা কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠে, আর আরুষ পড়ালেখা শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরুষের এক ফ্রেন্ড হয় রুহান। রুহান আর আরুষ সেম ব্যাচ, এর জন্য আরুষ আর রুহান বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়, প্রায়ই ওর বাসায় আসতো। এর মধ্যে একদিন রুহানের চোখ যায় সায়রার দিকে, এক নজরেই ভালো লাগা কাজ করা শুরু করে। তারপর থেকে সে রোজ সায়রাকে ফলো করা শুরু করে, আর একদিন কিছুটা মিসবিহেভও করে, আর তা আরুষ জেনে যায়। তারপর সে রুহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছা মতো মারে, আর সেখানেই ফ্রেন্ডশিপ শেষ করে দেয়। এভাবেই দিন যেতে থাকে। আরুষ প্রায় সেই ঘটনা ভুলেই যায়, কিন্তু কিছুদিন যাবৎ আরুষ খেয়াল করছিল যে সায়রা তাকে ইগনোর করছে। প্রথমে আরুষ পাত্তা দেয় না, মনে করে পড়ার চাপে হয়তো এমন করছে, কিন্তু দিন দিন সায়রার অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে, তেমন কথা বলে না, দেখা করে না, কোনো খোঁজ নেয় না। আরুষও কিছু বুঝতে পারছিল না। তারপর আরুষ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সেও এত খোঁজ নিতে পারছিল না। সেই দিন আরুষ অনেক খুশি ছিল, কেননা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তার জন্য ইন্টার্নশিপের জন্য বিদেশ যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথে তা সে সায়রাকে জানাতে চায়। সায়রার ভার্সিটিতে এসে সায়রাকে খুঁজতে থাকে, আর পেয়েও যায়। কিন্তু যা
দেখে তাতে মাথায় রক্ত উঠে যায়। সে দেখে সায়রা রুহানের সাথে একদম ক্লোজলি বসে আছে, আর রুহানের কাঁধে মাথা রেখে বসে আছে। আর একটু পর পর রুহান সায়রার গাল টেনে দিচ্ছে। এসব দেখে আরুশ সায়রা রুহানের সামনে গিয়ে রুহানকে টেনে তুলে মারতে থাকে। সায়রা থামাতে চেয়েও পারে না। তখন সায়রা আর না পেরে আরুষের গালে এক থাপ্পড় মারে। এতে আরুষ থমকে দাঁড়ায়, আর ভার্সিটির সকলের দৃষ্টি ছিল তাদের উপরে। আরুষ রাগে ফুসফুস করতে থাকে, তোমার সাহস কিভাবে হলো রোহানকে মারার? মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর এমন অবস্থা করবো না। কি করবা তুমি? হ্যাঁ কি করবা? আমি যার সাথে ইচ্ছা তা করি, তোমার কি? আর তুমি কে যে আমার লাইফে ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাচ্ছ? আমি কে মানে? আমি তোর বিএফ, তুই আমার ভালোবাসা, তোর উপর আমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে? আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসার মানুষ না। মানে? আমার ভালোবাসার মানুষ হলো রোহান, আর আমি রোহানের ভালোবাসার মানুষ, তাই না রোহান বেবি? রুহান সায়রার কোমর জড়িয়ে ধরে বলে, ইয়া বেবি। তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো আগে ছিলাম, যে তোর জন্য ফার্স্টে রোহানকে মানা করি। ইস, কি ভুলটাই না করেছিলাম। কিন্তু ভাগ্যিস রোহান আমাকে আরেকটা চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রোহানের মতো স্টাবলিশ, স্মার্ট, হ্যান্ডসাম ছেলে যে আমাকে ভালোবাসে, এটাই তো আমার ভাগ্য। কি নেই ওর বলো? টাকা, গাড়ি, বাড়ি সব আছে, একটা কোম্পানির মালিক সে। আর কত রিচ জানো তুমি? আমি ওর সাথে থাকলে রানী হয়ে থাকতে পারবো। তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কিভাবে রুহানের সাথে যেতে পারিস? তোমাকে ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজের টাইম ওয়েস্ট করেছি। হয়তো একসময় তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি এখন রোহানকে ভালোবাসি, আর ও আমার ভালোবাসা হবেই না বা কেন? কি নেই ওর কাছে বলো? টাকা, বাড়ি সব আছে, আমাকে সব সময় সুখে রাখতে পারবে। আমি যা চাইবো তা পূরণ করতে পারবে। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক রোহান ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। আর আমি যে তোকে এতটা ভালোবাসি, তার কি? ও প্লিজ, ভালোবাসা দিয়ে কি সব পাওয়া যায় নাকি? এটা তুমি জানো আর আমিও জানি। ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর না শখ মিটে। আর এমনিতেই তোমার সাথে আমার বলে না। একে তো তোমার আর্থিক অবস্থা এতটাও ভালো না, তারপর তুমি বেকার, আদৌ চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যতে নেই, আর না আছে ভালো লাইফ। তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্যই তুই আমার ভালোবাসা এভাবে দূরে ঠেলে দিলি। এমন বিশ্বাসঘাতকতা না করলেও পারতি, আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি, কেননা তুই যে শুধুই আমার। কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব, তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরও সনহন করে চলে যায়, আর সায়রা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। সেদিনের পর থেকে আরুষের সাথে সায়রার আর কোনো দেখা হয় না। দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। কেননা সেই দিনের পর এক সপ্তাহের মাথায় সে বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাসের মধ্যে ভিসা আর পাসপোর্ট করে বিদেশে চলে যায়। যেহেতু ওর চাকরি হয়ে গিয়েছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপ এর জন্য লেটার ছিল, তাই সব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এর মধ্যেই আরুষ নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পরিচালনা করে, কিন্তু এইসব এত সহজে হয়নি। অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমে সে যে টাকা ইনকাম করতো তা দিয়ে কিছু এনজিওতে শেয়ার কিনে নেয়। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করাতে অল্প সময়েই লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানিতে কাজে লাগিয়ে তা অনেক বড় এক পর্যায়ে নিয়ে আসে। নিজের নামে একজন সফল বিজনেসম্যানের তালিকায় লেখে। আরুষ সবসময় সায়রার খবর রাখতো, কিন্তু সায়রার কাছে আরুষের কোনো খবর ছিল না। এর মধ্যে আরুষ জানতে পারে সায়রা রোহানের সাথে বিয়ে। তা শুনে আরুষের মাথায় রক্ত উঠে যায়, কেননা সায়রা শুধু ওর, আর কারো না। সায়রা আরুষের সাথে যা করেছে তার শাস্তি ওকে আরুষের সাথে থেকে পেতে হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসার ট্রাই করতে থাকে। সায়রার বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে এসে পড়ে, আর তার পরের দিন চলে যায় সায়রার বাসায়। গিয়ে দেখে সায়রা এক ধ্যানে জানালার বাইরে তাকিয়ে আছে। আরুষ সায়রার সামনে গিয়ে ওকে দেয়ালের সাথে বাহু দুটো চেপে ধরে। সায়রা প্রথমে আরুষকে দেখে হকচকিয়ে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরুষ বলে, তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস, আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না। বাকি আপনারা জানেনই এরপরে কি হয়েছিল। বৃষ্টির ফোঁটা আরুষের মুখের উপর পড়তে আরুষের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতের সেই কষ্টময় স্মৃতিগুলোর মধ্যে ছিল। আরুষ উঠে যেতে নিলে খেয়াল করে ওর চোখের কোণে পানি। আরুষ তা দেখে তাচ্ছিল্য এক হাসি হাসে আর নিজেকেই বলে, দেখ সায়রা,
তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখের নোনা জল হয়ে পড়ছে। বুঝতে পারছিস কত কষ্ট দিয়েছিস তুই আমায়? কিভাবে পারলি আমায় এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না তোর মতো নিষ্ঠুর হতে, পারি না তোর মতো পাষাণ হতে। আরুষ নিচে এসে দেখে সায়রা ফ্লোরেই শুয়ে আছে। তা দেখে আরুষের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়। সে সায়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। ফেরি লাইটের আলোতে সায়রার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সায়রার চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর সে সায়রার মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পুড়াচ্ছিস নিজের দহনে, আর নিজেও পুড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি তাহলে আজ আমরা কেউ এই দহনে পুড়তাম না, বরং দুজনের ভালোবাসার রং দুজনেই দুজনকে রঙিন করতাম। এই বলে আরুষ সায়রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সায়রার বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে, কেননা নিজের এই অশান্ত বুককে শান্ত